শুরু করার আগেই আমি আমার এই যে দেখেন এটা বিডিআর এর উপরে নিশ্চয়ই দেখতে ও পাচ্ছেন। হ্যাঁ, এগুলো একটু আমার ধরে রাখো, একটু সম্পাদিত ধরে রাখো, জার্নাল। একটু হ্যাঁ, দেখাও, একটু দেখাও, আবার একটু দেখাও, ধরে রাখছি। আবার দেখাও, একটু ধরে রাখো, স্থিরভাবে ধরে রাখো। তাইলে দেখতে পারবে দর্শক শ্রোতারা। ডিফেন্স জার্নালের একটা আর্টিকেল, এটা পুরো ডিফেন্স জার্নালটাই প্রকাশ করা হয়েছিল ইন্দো বাংলাদেশ বর্ডারের উপরে। এটা স্যার আমি এটা হচ্ছে 2008-এর সেপ্টেম্বর সংখ্যা। তারপরে এটা হচ্ছে 2008-এর এপ্রিল সংখ্যা, আপনাকে দেখাই। হিরোজ অফ বড়াইবাড়ি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হুম, রাইট। এখানে ফিরোজ, জেনারেল ফজলুর রহমান স্যারেরও একটি লেখা আছে। জেনারেল ফজলুর রহমান স্যার যিনি আছেন ওনারও একটি লেখা আছে এই সংখ্যাটার মধ্যে। তারপরে আরেকটা সংখ্যা দেখাই। আচ্ছা, ওইটার একটা কপি আমাকে দিবা। আবার স্যার বলেন। আমি দিব। হ্যাঁ, হ্যাঁ, আগে আপনাকে দিয়েছিলাম, হ্যাঁ, আবার এটা দেখাই। এটা হচ্ছে যে 57 জন অফিসারকে নিয়ে একটা আওয়ার বিশেষ ফলেন ধরো, সাইকেল। একটু ধরে রাখো। আওয়ার ফলেন এখন স্যার কমরেডস আমি হ্যাঁ। ব্লাড। হ্যাঁ, হ্যাঁ, গুড, হ্যাঁ, ভেরি গুড। এই যে দেখেন। হুম, এগুলা এগুলা লিখেছো বলেই তো তোমার আজকে এই দশা। আওয়ার ফলেন কমরেডস ব্লাড এন্ড আচ্ছা এখন টিয়ার্স। দেখেন, আপনি যে বললেন স্যার যে যারা এখন আছে বিভিন্ন জায়গায় তাদের আত্মীয় স্বজন শ্লীলতাহানি হলে বা ক্ষতি হলে তারা কিছু করতেন, কিচ্ছু করবে না স্যার। 500টা করে যদি রেপও হয় তাও কথা বলবে না। হ্যাঁ, তার কারণ এই দেশের এই দেশের প্রতি আনুগত্য তাদের না, আনুগত্য অন্য জায়গায়। স্যার আমি যখন এগুলা করি, আমি আমার মানে এই যখন এগুলা দেখালাম, এই যে স্যার ফজলুর রহমান স্যার যে মানে আহ, যে পোস্টটা দিয়েছেন, সেই পোস্টটা হচ্ছে এটার ভিত্তিতে দিয়েছেন। জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ গাইডলাইন্স ফর বর্ডার, রাইট। হ্যাঁ, জি। অথরিটিস 1975। এটা পুরোটা এটার মধ্যে আছে। এগুলো কাজ আমি করে দিয়েছি আমার জীবনে। আমি এগুলো করেছি। আমি 17 বছর থেকে আমার ডিফেন্স জার্নালে এগুলো করছি। এর আগে আমি দৈনিক পত্রিকায় করেছি। আমি সীমান্তের বহু জায়গায় রিপোর্ট করেছি। এবং জেনারেল ফজলুর রহমান স্যার যখন বিডিআর এর ডিজি, বড়াইবাড়িতে যখন যুদ্ধ হচ্ছে, আমি একমাত্র সাংবাদিক ছিলাম যাকে আমাকে ওই যুদ্ধক্ষেত্রে ভিতরে যাওয়ার অনুমতি দিয়েছিল। তার কারণ আমি যেহেতু সেনাবাহিনীতে ছিলাম, আমার সামরিক কিছুটা হলো প্রশিক্ষণ আছে, তখন আমি গিয়েছিলাম। সেই ঘটনাটা দিয়ে শুরু করি আগে, যে আমার তখন গায়ে জ্বর ছিল, আমি বাসায় মানে অসুস্থ ছিলাম ওই বড়াইবাড়ির ঘটনার সময়। আমার দৈনিক পত্রিকার সম্পাদক উনি একটি সফরে ছিলেন আমেরিকায়। আমাকে ফোন করে উনি বললেন যে তুমি এখনই চলে যাও বড়াইবাড়িতে ওইদিকে চলে যাও। তখন এদিক দিয়ে যাওয়ার জন্য জামালপুর দিয়ে এদিকে ব্রিজ ছিল না, নদী পার হয়ে যেতে হতো। আমি জন নিয়ে আমার একজন ফটোগ্রাফারকে নিয়ে ওখানে আমি যাই। তখন ওখানে মর্টারের শেল পড়ছিল এবং অন্যান্য ঘটনা ঘটছিল। আমি দেখেছি ওখানে কি হয়েছে। আমার জীবনের একটি অন্যতম, মানে সাংবাদিকতা জীবনের একটা অন্যতম শ্রেষ্ঠ ঘটনা, যে আমি আমার সৈনিক জনতার মৈত্রী বলতে যা বোঝায়, তখন আওয়ামী লীগ আমলি ছিল। আমি নিজের চোখে দেখে এসেছি যে আমাদের সৈনিকদের সাথে আমাদের গ্রামের মানুষ, সাধারণ মানুষ মিলেমিশে কিভাবে আমাদের দেশের প্রতিটি ভূমিকে রক্ষা করছে, আমাদের সৈনিকদের জীবনকে তারা রক্ষা করার জন্য চেষ্টা করছে। এবং আমি ক্রলিং করে করে আমার যে ফটোগ্রাফার ছিল তাকে আমি ওই আইলের যে পাশ দিয়ে দিয়ে আমি নিয়ে যাচ্ছিলাম। গায়ে কাদা লেগে যাচ্ছিল, তারপরে যাচ্ছিলাম। আমার শরীরে জ্বর ছিল। যখন আমি গিয়ে ওই ক্যাম্পে পৌঁছলাম, সেখানে মেজর আতিক, আর্টিলারি কোরের অফিসার, নিশ্চয়ই জেনারেল ফজলুর রহমান স্যারের খেয়াল আছে, উনি তখন ওখানে গিয়েছেন। উনি আমাকে ওই গেট দিয়ে যখন দেখলো যে আমি ওখানে যাচ্ছি, আমাকে চিনতেন উনি। তো ওনাদের সৈনিক আমাকে টেনে এরকম করে ভিতরে ঢুকালো যাতে গুলি না লাগে। তা আমি ওখানে যাওয়ার পরে সে বলল, স্যার বললেন তুমি এখানে কি করতে এসছো এখানে। এবং আমি যা হোক আমি ওখানে থাকলাম। তা ওনার যে পিপস ছিল, মানে মেজরের যে র্যাঙ্কের পিপসটা, ওনার হুম। একটা গুলি গিয়েছে, ওই পিপসটার অর্ধেক আপনার চলে গেছে। ওই অবস্থায় স্যার সারা গায়ে কাদা মাখা, উনি যুদ্ধ করছেন। তা আমি ওখানে ছিলাম এবং টেলিফটো লেন্স দিয়ে ওইখানে অত্যন্ত ঝুঁকির সাথে আমরা বিএসএফ এর ছবিগুলো তুলেছিলাম, 1-1.5 কিলো দূরের, 0.5 কিলো দূরের। সেগুলো পরে দৈনিক পত্রিকায় ছাপা হয়েছিল। এবং এর জন্য আমি কি বলবো যে আমাদের দেশের, আমাদেরই মিডিয়ার একটি অংশ এগুলো নিয়ে খেপে যাচ্ছিল। তারা ওই যে একটা ছবি সারা পৃথিবীতে ছাপিয়ে মানে প্রচার করে দিয়েছিল যে আপনার একটা ভারতীয় বিএসএফ মারা গেছে, তার বডিটা যে পরে উদ্ধার করা হয়েছে, যে উদ্ধার করার আসলে কোনো উপায় ছিল না। তার কারণ তারা নিহত হওয়ার পরে ওই জায়গাটা ছিল মার্শিল্যান্ড, মানে আপনার কাদা পানিযুক্ত বোরো ধান হতো, ওরকম হাঁটু সমান কাদা। তো ওই জায়গায় যখন মরে আছে, ওখান থেকে আসলে উদ্ধার করার কোনো উপায় ছিল না। তা আমাদের গ্রামের লোকদেরকে দিয়ে বিডিআর ওগুলো
বেঁধে এরকম করে উদ্ধার করছিল। এবং বিডিআর যিনি সিও ছিলেন, আমি তার নামটা এখন মনে করতে পারছি না, তিনি আমাদের খায়রুজ্জামান। রিপোর্টারদেরকে এবং ফটোগ্রাফারদেরকে কারণ উনি রিকোয়েস্ট করেছিলেন যে এই ছবিটা যেন আপনারা না দেন, তাহলে আমাদের দেশের মান মর্যাদার ক্ষতি হবে, এটা আমরা না পেলে করছি, আপনারা তো নিজেরাই দেখছেন যে উদ্ধার করার কোনো উপায় নাই। কিন্তু আমাদেরই এক সাংবাদিক উনি এটা মানে তুলে ওখান থেকে দৌড় দিয়ে গিয়ে সে যেভাবে হোক দ্রুত ঢাকায় এসে পৌঁছানো, ছবিটাকে আপনার রয়টার্স এর কাছে বা বিদেশি একটি এএফপি বা কোন একটি সংবাদ সংস্থার কাছে বিক্রি করে দেয়। তো দেখেন, এগুলো যে স্যার আপনারা বলেন না, আপনারা আমার অনেক সিনিয়র, আর আর্মিতে অনেকদিন বেশি চাকরি করেছেন, আমি তো কম চাকরি করেছি, কিন্তু আমি সাংবাদিকতা আমার 34-35 বছর হয়ে গেছে। আমি দেখছি যে আমাদের মানুষজনই তো এইগুলো এইদিকে ই করে না, এক শ্রেণীর মানুষ। এই যে ঘটনাটা ঘটলো যে সীমান্তে একটা সৈনিক মারা গেল, বিজিবি সৈনিক মারা গেল, আমরা কাদের কথা বলবো? মানে পররাষ্ট্রমন্ত্রী উনি প্রথম দিন বলছেন যে আমি এই ব্যাপারে কিছু জানি না। তারপরে উনি ঘুরে এসে কালকে যখন মানে আজকে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে সাংবাদিকরা এই ব্যাপারে, ওইটা আমি এখন এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তো পররাষ্ট্রমন্ত্রীর তাহলে কাজটা কি? বাংলাদেশের মুখপত্র কে হবে? বাংলাদেশের কথা কে বলবেন? আরেকজন মন্ত্রী বলছেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা। আপনাকে আমি এই পড়ে শোনাই যে ওনারা কি বলছেন। সীমান্তে বিজেপি সদস্য হত্যার বিষয়ে মন্তব্য নেই পররাষ্ট্রমন্ত্রীর, একটা। আরেকজন মন্ত্রী বলছেন যে আমি এটা বিচ্ছিন্ন ঘটনা। আর এই পররাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় আসার পর ডয়চে ভেলের একটা রিপোর্ট, এই যে আমার মোবাইলের মধ্যে আমি ডাউনলোড করে রেখেছি, দেখেন। উনি ডয়চে ভেলেতে হ্যাঁ, বলছেন 2014 সালেও নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল, ভারতবর্ষ আমাদের পাশে ছিল। 2018 সালের নির্বাচনকে বিতর্কিত করার এবং সে নির্বাচন নিয়ে অনেক প্রশ্নের উত্থাপন করা হয়েছিল, ভারতবর্ষ আমাদের পাশে ছিল। কার কাছে আপনি যাবেন? আমি যে এই কাজগুলো করেছি আপনারা কি জানেন স্যার? এরকম বিডিআর ঘটনা ঘটার পরে এগুলোর মধ্যে কোনো রাজনীতি নেই, দের ইজ নো পলিটিক্স। এখানে কোনো পলিটিক্স নেই, শুধুমাত্র আমাদের শহীদ অফিসার যারা মানে মারা গেছেন ঘাতকদের হাতে, তাদের স্মৃতিচারণমূলক, তাদের স্ত্রীরা, তাদের সন্তানরা, তাদের বন্ধু বান্ধবরা, আর্মির কোর্সমেটরা বা আর্মির সিনিয়র জুনিয়ররা এখানে স্মৃতিচারণ করেছে, এবং বহু কষ্ট করে আমাকে এই ব্যক্তিগত ছবিগুলো, পারিবারিক ছবিগুলো আমাকে জড়ো করতে হয়েছে। এগুলো করার পরে আমাদেরই গোয়েন্দা সংস্থা আমাকে বলে এগুলি করতে পারবা না। আমাদের গোয়েন্দা সংস্থায় কারা চাকরি করে? আমাদের অফিসাররা চাকরি করে। আমি নাম বলছি না তার, আমারই খুব ঘনিষ্ঠ, আমার আর্মি নাম্বারের 1 নম্বর পরে। আচ্ছা, তারাই আমাকে বলে। তারপরে যখন 2008 সালে, এই 2009 সালে এই ঘটনা ঘটলো, তখন এটা হয়তো অনেকেই জানেন না, আমাদের আপনারা হয়তো জানেন না, যে এই অফিসারদের, নিহত শহীদ অফিসারদের স্ত্রীদেরকে আপনার আমাদের যে রাওয়া আছে, রিটায়ার্ড আর্মি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের বিশেষ সদস্যপদ দ্রুত দেওয়ার জন্য একটি পদক্ষেপ নেওয়া হলো। তখন আপনার সেখানে সেক্রেটারি ছিলেন কর্নেল শাহজাহান মোল্লা, উনি এখনো জীবিত আছেন। আর ওনার এই আত্মীয় একজন ছিলেন মেজর ইয়াসিন মোল্লা, উনি পরবর্তীতে মারা গেছেন স্যার অসুখে। তো শাহজাহান মোল্লা স্যার আমাকে অনুরোধ করলেন যে রুশ, তুমি একটু খেটে খেটে আমাদেরকে এই অফিসারদের যারা বেঁচে আছে, মানে যাদের স্ত্রীরা কোথায় আছে না আছে, তাদের একটু যোগাযোগ গুলো করে দিয়ে এদের সদস্যপদ পাওয়ার জন্য একটু ব্যবস্থা করে দাও। আমার অফিসের স্টাফদেরকে দিয়ে আমি নিজে রাত দিন খেটে এতগুলো অফিসারের, তখন তারা মানে তো আপনার শোকে মুহ্যমান, তাদেরকে আমি খুঁজে বের করলাম। আমি তখন জেনারেল মেজর লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি ছিলেন আপনার চিফ অফ জেনারেল স্টাফ, উনি আমার এডজুটেন্ট ছিলেন মিলিটারি একাডেমিতে 85, 84, 85 সালে। তার কাছ থেকে আমি পারমিশন নিলাম, লিখিত পারমিশন নিলাম, যে আমাকে এই বা তাদের মোবাইল নাম্বার গুলো দেওয়া হবে। ওই চিঠি আমার কাছে এখনো আছে। আমাকে আর্মি হেডকোয়ার্টার থেকে লিখিত পারমিশন নেওয়ার পরে আমি আমার লোকদের সেখানে ফোন করে করে এই ভাবিদের ঠিকানা, নাম এগুলো নিচ্ছিলাম। আর এদিকে গোয়েন্দা সংস্থা কি রিপোর্ট করলো? আমি নাকি ষড়যন্ত্র করছি সরকারের বিরুদ্ধে ভাবিদেরকে জড়ো করার জন্য এবং একটি বিক্ষোভ করার জন্য। আমার তৈরি সেই তালিকার উপরে, ইয়ে মানে সমস্ত কাজের উপরে, এবং আমি নিজে ফোন করে করে এই ভাবিদেরকে জড়ো করে রাওয়ার সেই বিশেষ অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলাম। সেখানে রাওয়ার সাধারণ সদস্যদেরকে দাওয়াত দেওয়া হয়নি, আমি যেহেতু এটা তৈরি করেছি আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। 3 বাহিনী প্রধান ছিল এবং তারা বিশেষ সদস্যপদ হস্তান্তর করেন, কিন্তু আমার নামে গোয়েন্দা সংস্থা রিপোর্ট করে। কি ধরনের দেশে আমরা বসবাস করি? আমাদেরই অফিসাররা রিপোর্ট করে যে আমি নাকি তাদেরকে নিয়ে বিদ্রোহ করার ব্যবস্থা করছি। 1 নম্বর ঘটনা। 2 নম্বর ঘটনা, এই 57 জন অফিসারের মধ্যে একজন মেজর আর্টিলারি কোরের, তিনি আমার ক্যাডেট কলেজের স্যার ছিলেন সুজা হায়দার, এবং ওর নাম হচ্ছে মেজর হায়দার।
ওই ক্যাডেট ওই স্যারের ছেলে ছিল। তা আমরা ছোটবেলায় ছোট অবস্থায় তাকে ক্যাডেট কলেজে দেখেছি, 79-80 সালের দিকে 81 সালের দিকে দেখেছি, কোলে নিয়েছি। তো ওই জন্য আমাদের সাথে একটা সম্পর্ক ভালো ছিল। এই মেজর হায়দার মারা যায়, মেজর হায়দারের ছেলেটা ছিল প্রতিবন্ধী। তা যখন টেলিভিশনে হয়তো আপনারা দেখেছেন, খেয়াল আছে কিনা, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ছেলেটাকে মাথায় হাত দিয়ে বুলিয়ে বলছিল যে এর সমস্ত আপনার খরচ, চিকিৎসা খরচ রাষ্ট্র বহন করবে। সবাই খুশি হয়েছিল। এর কয়েকদিন পরে আমাকে আরেকজন আমার কলেজেরই, আমাদের প্রথম কলেজ প্রিফেক্ট মেজর শাহনওয়াজ, উনিও এখানে শহীদ হন। তার স্ত্রী আমাকে দুপুরবেলা ফোন করে অফিসে বললেন যে ভাই, ওই ছেলেটার অবস্থা খুবই খারাপ, ওই ছেলেটাকে চিকিৎসার জন্য এখন ল্যাব এইডে নিয়ে গেছে, কিন্তু সেরকম পয়সা তো ভাবির কাছে নেই, অর্থ সংকুলন করতে পারছে না, আপনি কি কিছু একটু সাংবাদিকদেরকে বলবেন, তাহলে হয়তো সরকারের নজরে আসবে, একটু সহায়তা করা যাবে। তা আমি স্বভাবতই আমার পরিচিত সাংবাদিকদেরকে টেলিভিশনে এবং প্রিন্ট মিডিয়ার তাদের কয়েকজনকে আমি বললাম, তারা দৌড়ে সেখানে গেল। সকলের উদ্দেশ্য হচ্ছে ছেলেটাকে যাতে চিকিৎসা পায়। এবং এই যে আমি মোবাইলে কথাগুলো বলছি, ইন্টারসেপ্ট করছে আমাদের গোয়েন্দা সংস্থা। ইন্টারসেপ্ট করে আমি খবর পেলাম, আমাকে আরেক জায়গা থেকে জানানো হলো যে আমি বাড়াবাড়ি করছি, আমি এখানে উস্কানিমূলক কাজ করছি, সরকারের বিরুদ্ধে উস্কানি দিচ্ছি, এখানে স্পর্শকাতর বিষয় নিয়ে উস্কানি দিচ্ছি। কার জন্য কাজ করব স্যার? কার জন্য কি করব? আমাদের অফিসাররা বলে। তো এই যে বিজিবি সৈনিকটা যে মারা গেছে, আমি কথাগুলো কেন বললাম, এতদিন কাউকে বলিনি, কিন্তু কেন বললাম, আমার এই কথাগুলো শুনেও হয়তো এই যে এরা তো ইন্টারসেপ্ট করে ইউটিউবটা দেখবে, বলবে যে উনি বেশি কথা বলেন, এগুলো কি কথা বলেন, উন্নয়নের বিরুদ্ধে কথা বলেন, উস্কানি দেন, ষড়যন্ত্র করেন, এইসব কথা বলবে এরা। আমাদের বিজিবি সৈনিক মারা গেছে, আমরা কার কাছে বলবো? আপনারা যে বলছেন স্যার আবেগপ্রবণ হচ্ছেন, কার কাছে বলবেন? আমাদের লোকরাই তো ওখানে কমান্ড করে, তো আমাদের লোকরাই। তো তাদের কাছে কি বলবেন? তারা উন্নয়ন, তাদের সৈনিকদেরকে তারা উন্নয়নের প্রশিক্ষণ, উন্নয়নের কথা বলেন, যে এই সরকার এত উন্নয়ন করেছেন, তোমাদের সুযোগ সুবিধা দিয়েছেন, তোমরা চুপ থাকো। আপনি তাই তো করেন। তো এখন বিজিবির এই সৈনিকটা ওখানে মারা গেল, যে নিহত হলো বিএসএফ এর হাতে। আমি বিএসএফ কেও দোষ দিই না, বিএসএফ তার দায়িত্ব পালন করেছে, বিএসএফ তার দেশের স্বার্থ দেখবে। আমরা যতই তাদেরকে খারাপ বলি বা আমরা তাদেরকে না দেখতে পারি, তারা তাদের দেশের স্বার্থ দেখবে। তারা আমার দেশের স্বার্থ দেখবে কেন? তারা পাকিস্তানের স্বার্থ দেখবে কেন? আমার দেশের স্বার্থ তো আমাকে দেখতে হবে। এতদিন বিএসএফ বলে আসছিল যে বাংলাদেশের চোরা কারবারিরা সীমান্ত দিয়ে চোরা কারবারি করে বলে বিএসএফ গুলি করে না পেরে। কথাটা একেবারেই মিথ্যে, উড়িয়ে দেওয়ার মতো না। বহু মানে গরু চোরা কারবারি আছে, সেটা ইন্ডিয়ারও আছে, বাংলাদেশেরও আছে। এই সৈনিকটা প্রাপ্ত রিপোর্ট মতে সে ভারতীয় চোরা কারবারিদেরকে তাড়া করেছিল পেট্রোল করার সময়, তখন তাকে বিএসএফ গুলি করে। তো সে তো পোশাক পরা ছিল, সে তো, তাকে তো দেখে বোঝা যায় যে সে অন্য দেশের বিজিবি বর্ডার গার্ড। তাকে গুলি করলো কেন? আবার গুলি করার পরে 2 দিন পরে তার লাশ হস্তান্তর করছে আমাদের বিজিবি, গিয়ে মানে ইয়েতে মহাবিক্রমে সেই লাশ নিয়ে আসছে। আপনি লক্ষ্য করে দেখেন, বাংলাদেশের মানুষের সারা শব্দ নেই, তারা মুখে ভিতরে কষ্ট পাচ্ছে। আমাদের মিডিয়ারও সারা শব্দ নেই, কেউ কোনো ধরনের কথাবার্তা কম বলছে। কেন বলছে? বলে কি লাভ? আমরা তো এখন আর পোশাক পরি না, বাংলাদেশের সাধারণ মানুষও পোশাক পরে না। এরা এরকম অবস্থার মধ্যে যাবে, দেশের মান সম্মান যাবে, সমস্ত কিছু যাবে। বরং যারা কথা বলতে যাবে, যাদের মান সম্মানের জন্য কথা বলতে যাবে, যাদের ভালোর জন্য কথা বলতে যাবে, তারাই আমাদেরকে শত্রু বানাবে, মানুষকে শত্রু বানাবে। এদেশের জাতীয়তাবাদী মানুষগুলোই এদেশের আপনার নিরাপত্তা নীতি, এদেশের প্রতিরোধ ক্ষমতা, এদেশের সশস্ত্র বাহিনীর তৈরি, তাদের আজকে তাদের সমৃদ্ধি এবং তাদের মাথা উঁচু করে চলার মূল নিয়ামক শক্তি। বাংলাদেশ আর্মি বা আর্ম ফোর্সেস আমাদের হিল ট্রাক্সে 24 বছর খেয়ে না খেয়ে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে। বহু অফিসার সৈনিক সেখানে শহীদ হয়েছেন। 1 ইঞ্চি জমি আমরা ছাড়িনি। স্যার আপনিও এখানে হয়তো যুদ্ধ করেছেন, আপনি নিশ্চয়ই যুদ্ধ করেছেন, জেনারেল ফজলু যুদ্ধ করেছে, আমাদের সকল অফিসার আগের যারা তারা যুদ্ধ করেছে। তারপরে আমাদের যে আরো সীমান্তে বিভিন্ন রকমের ঘটনা ঘটতো, আমি সীমান্তে বহু জায়গায় গিয়েছি, ভুরুঙ্গামারিতে গিয়েছি, আমি দর্শনা সীমান্তে গিয়েছি, এই সমস্ত জায়গায় রিপোর্ট করতে গিয়েছি। আমি আমাদের বিডিআর এর সৈনিকদের যে মনোবল দেখতাম, তখন আমি পরিচয় দিতাম না যে আমি আর্মিতে অফিসার ছিলাম, তাহলে ওরা আমার সাথে কথা বলবে না ঠিক মতো। আমি তো সাংবাদিক পরিচয়ে যেতাম, সেখানে আমি দেখতাম ক্যাম্প কমান্ডাররা আমাকে জোর করে খাওয়াচ্ছে, যে আপনি আমাদের জন্য রিপোর্ট করতে আসছেন, তারপরে নিয়ে নিয়ে দেখাচ্ছে কোথায় কি সমস্যা, কিভাবে তারা কি করছে, সমস্ত দেখাচ্ছে। এবং তাদের যে মনোবল আমি দেখেছি, এটা অকল্পনীয়।
আমাদের সৈনিকদের মনোবল আমি অকল্পনীয় দেখেছি। সেই জিনিসগুলোকে আমরা কিভাবে নষ্ট করছি বলেন, এবং কারা করছে, এগুলো কি কিছু বলার আছে? আচ্ছা, এখন আসি যে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত 4156 কিলোমিটার। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে পঞ্চম দীর্ঘতম ল্যান্ড বর্ডার, মানে স্থল বর্ডার আর কি, সীমান্ত। হুম। এত বড় সীমান্ত রক্ষা করতে আমাদের কি বিডিআর আগে কম সামর্থ্য নিয়ে করেনি? বিডিআর কে তো গ্রামের মানুষের পাশে, বর্ডারের গ্রামের মানুষের পাশে সাথে মিলে থাকতে হয়, এবং জনগণের সমর্থন না পেলে কখনো কোনো সেনাবাহিনী বা আপনার সীমান্তরক্ষী বাহিনী কোনো কিছু করতে পারে না। আগে আমাদের গ্রামের লোকেরা এই কম সংখ্যক এবং কম অস্ত্র নিয়ে, কম মানে সরঞ্জামের সজ্জিত বিডিআর কে সমস্ত রকমের সহায়তা করেছে। এখন করে কিনা আমি জানি না, সীমান্তের মানুষজনই ভালো বলতে পারবে, এবং তাদের করার আগ্রহ আছে কিনা তাও আমি বলতে পারি। তো এত বড় সীমান্ত তো একসময় রক্ষা করেছে। তো এখন ভারত আমাদেরকে কথা দিয়েছিল বারবার, এই সরকার আসার পরে, যেহেতু এটা তাদের বন্ধু প্রতিম সরকার, যে সীমান্ত হত্যা তারা শূন্যের কোটায় নামিয়ে আনবে। শূন্যের কোটায় কি নেমেছে? নামে তো নেই। এখন বিএসএফ এর এই সৈনিকেরা আমাদের বিজিবির পোশাক পরা একটা সৈন্যকে দেখার পরে কিভাবে গুলি করে। যদি সে সিভিল ড্রেসে থাকতো তাহলে একটা কথা ছিল, সে কথা আর কোনো উত্তর নেই। পৃথিবীতে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র তো 1 নম্বর বিশ্ব শক্তি, তাই না? আমাদের বহু লোক মার্কিন যুক্তরাষ্ট্রকে মানে গালাগালি করেন, তাকে দেখতে পারেন না। এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মেক্সিকো, কানাডার তো সীমানা আছে। কানাডার সাথে কত বড় সীমানা, মেক্সিকোর সাথে কত বড় সীমানা। মেক্সিকো থেকে হাজার হাজার লোক পালিয়ে আমেরিকায় আশ্রয় নেয়। ওখানে ওই সীমান্ত অন্যতম ভয়াবহ একটা সীমান্ত, কিন্তু ওখানে তো আমেরিকান যে সীমান্ত রক্ষীরা আছে তারা এভাবে কখনোই গুলি করে না, কোনো মানুষকে তারা হত্যা করে না। এবং আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্ত্রীরা প্রায় আমেরিকাতে সফর করতে যায় এই সমস্যাটা সমাধানের জন্য। মেক্সিকানদের সাথে তারা বসে এবং সমস্যাটার সমাধান কিভাবে করা যায়, কিভাবে মানবাধিক মানে মানবিক দিকগুলোকে নিয়ে সমাধানগুলি করা যায় সেই চেষ্টা করে। কেন করে? তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে সে বড় শক্তি হলেও মেক্সিকো হচ্ছে তার প্রতিবেশী, এবং প্রতিবেশীর সাথে যদি সহমর্মিতা, ভালো সম্পর্ক না থাকে তাহলে তার নিজের নিরাপত্তাও ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। এটা দুই পক্ষের জন্যই ভালো না। আমাদের এই দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে সবচেয়ে বড় দেশ। ভারত নিজেকে দাবি করে একটি গণতান্ত্রিক দেশ, এবং আমি অবশ্যই বলবো যে ভারতে নির্বাচন ঠিকভাবে হয়। ভারতের বিচার বিভাগকে তাদের রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করতে পারে না, বা গোয়েন্দা সংস্থার কোনো অফিসার ফোন করে যা খুশি তা বলতে পারে না। ভারতের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে। ভারতের সাংবাদিকরা আমাদের থেকে অনেক দেশপ্রেমিক হিসাবে তারা কাজ করে, তারা তাদের কথাগুলোকে তুলে ধরতে পারে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে। সেক্ষেত্রে বড় দেশ হিসেবে এই উপমহাদেশে ভারতের দায়িত্ব আমাদের থেকে বেশি। আমরা তো অনেক ছোট একটা দেশ, ভারতের একটা প্রদেশেরও সমান না। তো ভারতের দায়িত্ব বেশি। সে হচ্ছে, আমরা তো বলি যে তারা দাদাগিরি করে, আমরা আসলে দাদাগিরি চাই না তাদের কাছে। তাদের কাছে আমরা চাই যে তারা বড় ভাই সুলভ স্নেহশীল দৃষ্টিতে বাংলাদেশ বা নেপাল এই দেশগুলাকে বিবেচনা করুক। কিন্তু সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? সেটা হয়তো পররাষ্ট্রনীতির ব্যাপার, সেটা তাদের নীতির ব্যাপার। কিন্তু আমার আমার মূল মানে ক্ষোভের বিষয়টা হচ্ছে যে ভারতের কাজ করুক, আমরা কি করছি? এই যে বললাম, আমি আমার কথাগুলো উদাহরণ দিলাম কেন, যে আমাদের লোকজন আমাদেরকেই করছে, বলছে এটা করতে পারবা না, এটা বলতে পারবা না, ওখানে এটা উস্কানি। তাহলে তার মানেটা কি দাঁড়ায়? তাহলে আমরা কাদেরকে সামনে নিয়ে আমাদের দেশের স্বার্থটা রক্ষা করব? জনগণের ট্যাক্সের পয়সা আমরা কাদের জন্য খরচ করব? আমরা কেন খরচ করছি? তারা তো আমাদের আরো এই কাজগুলোকে উৎসাহ দিবে যে আপনারা এগুলো সাংবাদিক হিসেবে বা বাইরে সিভিল সোসাইটি হিসেবে এগুলো করছেন, আমাদেরকে ব্যাকআপ দিচ্ছেন। আমরা কখনোই বলি না যে আমাদের এই বিজিবি বিএসএফ এর সাথে যুদ্ধ করুক বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাক, রেষারেষি করুক। আমি ব্যক্তিগতভাবে কখনোই তা বলি না। কিন্তু যখন আমরা আক্রান্ত হই বা আমাদের মান সম্মানের প্রশ্ন আসে, যেমন এই ফেলানির কথাটাই আসলো, সেটা আমাদের শুধু একটি অসহায় মেয়ের আর্তনাদ না, সে আর্তনাদটা হচ্ছে 18 কোটি জনগণের
একটি স্বাধীন দেশের মানুষের আর্তনাদ, মান সম্মানের ব্যাপার, সম্ভ্রমের ব্যাপার। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমরা তো সবাই অ্যান্থনি ম্যাসকারানাস ব্রিটিশ সাংবাদিকের নাম শুনেছি, এবং আমরা এই লিগেসি অফ ব্লাড বা বাংলাদেশ রক্তের ঋণ নামে তার বিখ্যাত বইটির কথাই শুধু জানি, এবং সেটা নিয়ে বেশি আলোচিত হয়। কিন্তু 1971 সালে উনি একটি বই লিখেছিলেন, সেই বইটার নাম হচ্ছে দি রেপ অফ বাংলাদেশ। 1972 সালে অধ্যাপক মাজহারুল ইসলাম এই বইটাকে অনুবাদ করেন বাংলায়, তার নাম হচ্ছে বাংলাদেশ লাঞ্ছিতা। ধর্ষিতা না বলে বলেছেন লাঞ্ছিতা। এখন বাংলাদেশ কি লাঞ্ছিত বা লাঞ্ছিতা হচ্ছে না? আমাদের এই লোকগুলা বিভিন্ন জায়গায়, আমাদেরই কমরেডরা যে সমস্ত জায়গায় কাজ করেন, তাদেরকে তো আমরা ব্যাকআপ দিই, সারা জীবন দিয়ে এসছি। তারা কেন তাদের নিজেদের কাজ ফেলে, তাদের নিজেদের জীবন রক্ষা করা বাদ দিয়ে যারা এই কাজগুলোকে ব্যাকআপ দিচ্ছে তাদের পিছনে লাগেন? আমার বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সার্বভৌমত্বের মূল সমস্যাটা হচ্ছে ওই জায়গায়, অন্য কোনো জায়গায় না স্যার। ধন্যবাদ। স্নেহের আবু রুশদ, মনের গভীর থেকে তোমাকে আমি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমার অবদানের অনেক অবদান, তোমার এগুলো ইতিহাস হয়ে থাকবে যা তুমি করেছ। এই জিনিসগুলো সংরক্ষিত রাখতে হবে। হয়তোবা আমরা তোমাকে সম্মান দিতে পারিনি, ভবিষ্যৎ প্রজন্ম তোমাকে সে সম্মান দিবে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, স্যার একটু স্যার, এই যে আমি একটা জিনিস দেখাই, এটা হচ্ছে পদুয়া বড়বাড়ি নিয়ে জেনারেল ফজলুর রহমান স্যারের লেখা, আমার জার্নালে 2008 সালে উনি লিখে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি এখনো রেখে দিয়েছি স্যার এগুলি। যদি আমাদের এই যে দেখেন স্যার, আজকে বাংলাদেশে সীমানা, সমুদ্র সীমা নিয়ে কথা বলে, এই যে দেখছেন স্যার মেরিটাইম জোন। 2005 সালে আমি এই জিনিসগুলো বাংলাদেশের দৈনিকে লিড রিপোর্ট করি, 2007 সালে লিড রিপোর্ট করি। তারপরে 2007 সালে প্রেসিডেন্টের কাছে যেই প্রেজেন্টেশন দেওয়া হয়েছিল সেটাতে আমি কাজ করেছি, আমার সহযোগিতা নেওয়া হয়েছে। আমাদেরকে শত্রু বানানো হয় কেন? কোন যুক্তিতে? আমরা বাংলাদেশের মানুষ। এই জন্য আমি কোনো আশা দেখি না। আমি দেখি যে এরা আরো মরবে, মরে সহ্য করবে, 500 টাকা করে রেপ হলেও কিছু বলবে না। বিজেপি যদি কেউ এই অনুষ্ঠান দেখেন এবং ভবিষ্যতে দেখে থাকবেন, এবং এখন যারা দেখছেন, আমি অনুরোধ করব, এই যে আপনার আমাদের বিডিআর এর উপর যে জার্নালটা আছে, যে 2-3টি জার্নাল আছে, আপনারা হাজার হাজার কপি এগুলো আবু রুশদের কাছ থেকে সংগ্রহ করে নিবে না, বলবে উস্কানি উস্কানি। আপনারা সংগ্রহ করে এগুলো বিতরণ করুন যদি দেশপ্রেম জাগ্রত করতে চান। দেশপ্রেম জাগ্রত করাতে আজকে যদি ইন্ডিয়ায় হতো, ইন্ডিয়ার বিএসএফ এর জন্য লক্ষ লক্ষ কপি ছাপা হয়ে যেত তাদের বর্ডারে। আমি যা বলছি, সিভিলিয়ানরা এই জার্নাল আমার কাছ থেকে স্যার শত শত কিনেছে, সিভিলিয়ানরা পয়সা দিয়ে শত শত কিনেছে। আমার ভাইরা কখনো কিনে নেই, আমি ফ্রি দিয়েছি কিছু জায়গায়, বাকিরা নিতে চায় না। না না, এগুলি দিও না, অসুবিধা হবে। আপনারা বলেন স্যার যে মারা গেল কেন 57 জন? মেরুদণ্ডহীন জেলিফিশ এক একটা। আজকে যদি জনগণের ভোট দিয়ে নির্বাচিত হতো তাহলে এই কথা কখনো বলতো না, কেননা আমরা জানি কি কারণে তারা এটা করছে, সেটা আমরা জানি। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা এই অনুষ্ঠানটি ব্যাপকভাবে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, যাতে এই অনুষ্ঠানটা একটা ইতিহাস। এটাকে যদি আপনারা ছড়িয়ে না দেন, নিজের কাছে অপরাধী হয়ে থাকবেন। আপনারা এই কাজটুকু যদি না করতে পারেন, তাহলে এই অনুষ্ঠান দেখারও আপনাদের কোনো প্রয়োজন নাই। একজনের শত শত শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যাতে এই হক কথা সবার ঘরে ঘরে পৌঁছে যায়। আরেকটা জিনিস আরেকটু দেখাই স্যার, একটু দেখেন, এই যে 3 জনের ছবি দেখেন, জেনারেল ফজলুল স্যার এটা সাথে সাথেই চিনতে পারবেন। এই 3 জন সৈনিক, আমাদের 3 জন সৈনিক বড়াই বাড়িতে শহীদ হয়েছিলেন স্যার। হ্যাঁ, আমি ওখানে গিয়ে শুনেছি যে হ্যাঁ, এই 3 জন সৈনিক স্যার দেখেন, এই যে 3 মার্টার। আমি জানি না এই 3 জন সৈনিকের পরিবার কি অবস্থায় আছে, স্যার একজনের নাম আমরা খবর নেই কিনা আমি জানি না। সিপাহী মোহাম্মদ আব্দুল কাদের, একজন সিপাহী মোহাম্মদ আব্দুল কাদের, একজন ল্যান্স নায়ক মোহাম্মদ ওয়াহিদ মিয়া, আরেকজন হচ্ছে সিপাহী মোহাম্মদ মাহফুজুর রহমান। ওখানে এই ল্যান্স নায়ক যে ছিল সে এলএমজি ম্যান ছিল, মানে লাইট মেশিন গান
ছিল একটা 2টা লাইট মেশিন গানের মধ্যে রাতের বেলা আগের দিন আমাদের মানে রিইনফোর্সমেন্ট যাওয়ার আগে একটা লাইট মেশিন গান আপনার ওই জ্যাম হয়ে গিয়েছিল। একটা লাইট হুম। মেশিন গান দিয়ে আমাদের একজন হাবিলদারের নেতৃত্বে ক্যাম্প কমান্ডার ছিল, আমাদের সৈনিকরা যুদ্ধ করেছে। আমাদের হাবিলদাররাও নেতৃত্ব দিতে পারে, আমরা দেখেছি। হিলট্রাক্সও দেখেছি দিতে পারে। আচ্ছা, এই যে 3জন মার্টায়ার, এদেরকে বলা হয়েছিল যে রাষ্ট্র স্বীকৃতি দিবে, রাষ্ট্র এদেরকে সম্মান দিবে। এরা যদি ভারতীয় সৈনিক হতো, পাকিস্তানি সৈনিক হতো, এদেরকে ওই যে আপনি বললেন পরম বীর চক্র পাকিস্তানের সিতারায় জুরাত, হেলালে জুরাত, তমগায় জুরাত এগুলি দেওয়া হতো। আওয়ামী লীগও দেয় নাই, বিএনপি আসার পরে বিএনপিও দেয় নাই, বিএনপি ওইগুলোকে রাগঢাক করেছে। এখন এগুলো যাদের দায়িত্ব ছিল, আমাদের সিনিয়র অফিসার যারা তখন ছিলেন, যারা তো এই ওই সংস্থার ওই প্রতিষ্ঠানের ছিলেন, তাদের ছিল যে না, আমাদের সৈনিকরা তাহলে জীবন দিবে কেন দেশের জন্য, যদি তাদেরকে আমরা সম্মান না করি, তাদেরকে যদি আমরা ঠিকমতো দেখাশোনা না করি। এই পরিবারগুলো কেমন আছে কেউ কিছু বলতে পারবে না, তারা আদৌ ঠিকমতো আছে কিনা বলতে পারবে না। এবং আমি আজকে আরো একটি কথা বলি যে আমাদের যে সশস্ত্র বাহিনী দিবস হয় 21শে নভেম্বর প্রতি বছর, সেখানে মুক্তিযোদ্ধাদেরকে আপনার তাদের পরিবারকে সম্মাননা দেওয়া হয়। কিন্তু আমাদের হিল ট্রাক্সে 24 বছর যুদ্ধ করে যে সমস্ত অফিসার এবং সৈনিক শহীদ হয়েছেন, তার মধ্যে একজন বীর উত্তম মুশফিক, বীর বিক্রম আছেন, বীর প্রতীক আছেন, আমাদের বহু সৈনিক আছেন। তারপরে এই যে সমস্ত যুদ্ধে যারা করেছেন, তাদের পরিবার কি কখনো ডাকা হয় যে তারা তাহলে যুদ্ধ করেছে কেন, তারা এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দীর্ঘদিন ওখানে হিল ট্রাক্সে মোতায়েন ছিল কেন? এটা তো তারা ইচ্ছা করে তারা যায়নি, এদেশের রাষ্ট্র সরকার তাদেরকে এখানে যুদ্ধ করতে যেতে বলেছে বলে গিয়েছে, এবং তারা দায়িত্বের সাথে তাদের মানে সঠিকভাবে তাদের দায়িত্ব তারা পালন করেছে, জীবন দিয়েছে, তাদেরকে কখনো ডাকা হয় না। আপনি যদি এই যে আমাদের যে সামরিক জাদুঘর না কি একটা আছে, একজন এই যে আমি শহীদ বীর উত্তম মুশফিকের নাম বললাম, ও 15 বিএমএ লং কোর্সের, আমি 13 বিএমএ লং কোর্সের, আমি কর্পোরাল ছিলাম মিলিটারি একাডেমিতে, তা আমি ওদেরকে দেখতাম। এই মুশফিককে আমি দেখেছি। তারপরে মুশফিক লেফটেন্যান্ট অবস্থায় হিল ট্রাক্সে পার্বত্য চট্টগ্রামে যুদ্ধ করতে গিয়ে মারা যায়, এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এতদিন পর্যন্ত আজ পর্যন্ত অপারেশনাল খাতে একমাত্র বীর উত্তম হচ্ছে মুশফিক। এই মুশফিকের নাম ওখানে নেই। তার দুলাভাই লাঞ্চু হক নাম, উনি একজন সরকারি অফিসার ছিলেন, উনি ভদ্রলোক আওয়ামী লীগ করেন। উনি দুঃখ করে আমাকে বলেছিলেন, উনি নিজে একজন আওয়ামী লীগের, ওনার সাথে আমার অনেক তর্ক হয়, উনি আমাকে বলেছিলেন যে আমার খালাটার নাম এখানে নেই, সে একজন বীরুত্তম। না, নাম থাকবে না তো, আপনি বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন কেন? আপনি কি অন্য দেশের স্বার্থের জন্য যুদ্ধ করেছেন যে আপনার নাম থাকবে? আপনি যদি অন্য দেশের স্বার্থ রক্ষা করার জন্য যুদ্ধ করেন, তাহলে আপনি আরামায়েশে দেশে থাকতে পারবেন। আপনার এই আমাদের শেমলেস ক্রিয়েচার গুলাও তখন কোনো কথা বলবে না, আপনাকে মাথায় তুলে নাচবে।